আজকে আমরা মূলত আলোচনা করব মাটির চন্দ্রমল্লিকা নিয়ে। যারা সাধারণত মাটিতে চন্দ্রমল্লিকা বসিয়ে দিয়েছেন, সবচেয়ে বেশি সংখ্যক বাগানে কিন্তু মাটিতে চন্দ্রমল্লিকা করে থাকেন, বা যারা এখনো বসাননি ভাবছেন বসাবেন, এখনো সময় রয়েছে, অবশ্যই আপনারা এই সময় কিন্তু বসিয়ে দিতে পারেন। আর যদি আপনারা এই সময় বসিয়ে দিতে চান চন্দ্রমল্লিকাগুলি, তাহলে সবার প্রথমে আপনারা যে টবটি সিলেক্ট করবেন সেটা 6 ইঞ্চি মাপের টব নেবেন। আর এই টবের মধ্যে যে মাটির মিশ্রণটি করবেন, সেই মাটির মিশ্রণটির মধ্যে আপনারা 50% মাটি নেবেন, 30% বালি নেবেন, আর 20% আপনারা কম্পোস্ট নেবেন। এই কম্পোস্টের মধ্যে আপনার ভার্মি কম্পোস্ট হতে পারে, তারপর আপনার গোবর সার হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর এই মাটি মিশ্রণের সঙ্গে অবশ্যই আপনারা 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল, আর আপনারা হাফ চামচের মতো অ্যান্টিফাঙ্গাল এই দিয়ে একটা সুন্দর ওয়েলডেন্স মাটি তৈরি করে ফেলুন। আর মাটিটি যখন এই টবের মধ্যে ভর্তি করবেন, তখন অবশ্যই টবের নিচের দিকের খলামকুচিটি অবশ্যই দিয়ে নেবেন, বা কিছুটা পরিমাণ ঘেস দিয়ে সেটা ড্রেনেজটা একদম মুখে করে নেবেন, কারণ এখন কিন্তু বৃষ্টি হবে। আর এই মাটির মিশ্রণ তৈরি করার পর, চারা লাগিয়ে দেওয়ার পর আপনার কোনো শেডে রাখার প্রয়োজন হবে না। আপনারা যদি খোলা আকাশের নিচে রাখেন, যদি 5 দিন 7 দিন বৃষ্টি হয়, তাতেও কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি কোনো কিন্তু শেডের নিচে নেই, একদম পুরো খোলা আকাশের নিচে। তবে এর মাটির মিশ্রণটি তাই ওয়েল ড্রেনেজ করা আছে, বালির পরিমাণটা একটু বেশি দেওয়া আছে, তাই জলটি বেরিয়ে যাচ্ছে, তাই একদম নিশ্চিত। জল যদি মাটিতে স্টে করে যায়, তাহলে কিন্তু চন্দ্রমল্লিকা গাছ মারা যায়, আর তাছাড়া কিন্তু অন্যথায় গাছ মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর বৃষ্টির জল কিন্তু অবশ্যই চন্দ্রমল্লিকা গাছের জন্য ভীষণ উপকারী, এবং বৃষ্টির জল চন্দ্রমল্লিকা গাছে পড়লে গাছের গ্রোথ যেন দ্বিগুণ হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়টাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবার এই চারাগুলিকে আপনারা বসিয়ে দেওয়ার পর, প্রথম অবস্থায় যারা এখন করতে যাচ্ছেন তাদের জন্য বলছি, অবশ্যই চারাটি একটু বড় হতে দেবেন। বড় হয়ে যখনই দেখবেন আপনারা অন্তত 5 থেকে 6টা পাতা বেরিয়ে গেছে, তখন আপনারা প্রথম পিঞ্চিং করবেন। সেখান থেকে দেখবেন 4-5টা ডাল বেরিয়ে যাবে, তখন আরেকবার পিঞ্চিং করবেন। এই দুটো পিঞ্চিং হয়ে যাওয়ার পর আপনাকে গাছে খাবার প্রয়োগ করতে হবে। যদি মাটির গাছ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে সুফলা বা এনপিকে 15-15-15 বা এনপিকে 20-20-20 সেম রেশিওর যে কোনো একটি খাবার আপনারা চুজ করবেন। চুজ করার পর এই সমস্ত গাছগুলিতে যদি জলে গুলে দিতে চান, তাহলে 1 লিটার জলে 2 গ্রাম এই হিসাবে আপনারা জলে গুলিয়ে নিয়ে গাছে ব্যবহার করবেন 200 ml করে। আর যদি এমনি গোটাই দিতে চান, যেহেতু মাটির গাছ গুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে গোটাই দিতে পারেন। এবং সেই গাছগুলি কাছ থেকে সাবধান করে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা এটা ব্যবহার করবেন। তবে এই মাটির গাছে কিন্তু সপ্তাহে কিন্তু এই ধরনের এত পরিমাণ খাবার দিতে হয় না, তাহলে কিন্তু গাছ কিন্তু একদম নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো এবার গেল বিষয়টা এটা। এবার এই সমস্ত গাছগুলিতে এই খাবারটি আপনাকে প্রয়োগ করতে হবে। আমার যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক আগেকার। এই গাছগুলো এখন সেকেন্ড পটিং করার মোটামুটি সময় হয়ে গেছে। এই আগস্ট মাস শেষ হলে সেপ্টেম্বর মাসে 1 তারিখের দিকে আমরা সমস্ত গাছ একদম ফাইনাল পটিং করে ফেলবো। তার কারণ হচ্ছে বারবার করে টব চেঞ্জ করা, এত টবই বা পাবো কোথায়? এখানে 40টা গাছ রয়েছে। এবার এই গাছগুলিতে যে সমস্যাগুলি রয়েছে, বা এই সময় যাদের গাছ রয়েছে তাদের নিয়ে একটু আলোচনা করি। একদম খোলা আকাশের নিচে গাছ রয়েছে, এই সমস্ত গাছে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তবে যে সমস্ত রোগাক্রান্ত হবে তা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। প্রথম যে রোগটি দেখা দেবে সেটা হচ্ছে একদম নিচের দিকে যাবেন, দেখবেন পাতা সম্পূর্ণরূপে পচে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে পাতায় ব্ল্যাক স্পট দেখা দেবে। এই সমস্যাটি দেখা দেবে। এই সমস্যাটি যখন দেখা দেবে, প্রত্যেকটা গাছে থেকে পাতাগুলিকে ঝরিয়ে ফেলে দিন, একদম সম্পূর্ণ পাতা ঝরিয়ে ফেলে দিন। আর তারপরে আপনারা এই সমস্ত গাছে যদি পারেন, আপনারা একবারে কপার অক্সিক্লোরাইড যুক্ত অ্যান্টিফাঙ্গাল গাছে স্প্রে করে দিতে পারেন। আর যদি কেউ মনে করেন আমি স্প্রে করবো না, তাতেও কোনো অসুবিধা নেই। যদি পাতা ঝরিয়ে দেন, আবার এটা আবার ঠিকঠাক হয়ে যাবে। আবার পরবর্তীতে আরেকবার ধরবে, যখনই যেটা ধরবে সেই পাতাগুলি আপনারা ঝরিয়ে ফেলুন, তাতেই যথেষ্ট। আর তেমন কিছু প্রয়োজন পড়বে না এখানে। তারপর আছে গাছের গোড়ায়। গাছের গোড়ায় যখনই আসবেন, দেখবেন এখানে গাছের গোড়া থেকেও প্রচুর পরিমাণে এই সমস্ত গাছের ব্রাঞ্চ বেরোবে। সেই সমস্ত ব্রাঞ্চগুলি, মেন গাছটি বাদ দিয়ে কিন্তু চারদিক দিয়ে যত ব্রাঞ্চ বেরোবে, সমস্ত ব্রাঞ্চ কিন্তু কেটে দিতে হবে। সেই সমস্ত ব্রাঞ্চে যদি আপনি মায়া করেন, তাহলে আপনার গাছের সর্বনাশ হবে। তাই অবশ্যই সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে কেটে দিতে হবে। যত ধরনের আগাছা রয়েছে গাছের গোড়ায়, সমস্ত কিছু পরিষ্কার করবে। ঘেঁষের গাছে কিন্তু আগাছা হয় না, আর এই সমস্ত গাছে মিডিয়াতে করলে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হয়। তাই সমস্ত আগাছাগুলিকে আপনারা পরিষ্কার করে দেবেন। এবার মাটিটিকে নিড়ানি দিয়ে নেবেন। নিড়ানি দিয়ে আপনার এখানটায় আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সুফলা 15-15-15 এখানে ব্যবহার করছি। এটা প্রত্যেকটা গাছে এখন একটু খাবার পরিমাণ বেশি, 20 থেকে 25 দানা করে প্রত্যেকটা গাছে এখন ব্যবহার করছি। আর এই খাবারটা আমি কিন্তু প্রতি 15 দিনে একবার করে আমি ব্যবহার করি। আর এবার আসি গাছে পিঞ্চিং এর বিষয়টা। অবশ্যই আপনাকে কিন্তু গাছের উপরে যেতে হবে, পিঞ্চিংটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এখনো কিন্তু গাছ শেপে আসবে না। এবং এই যে আমরা ফাইনাল পটিং করবো, ফাইনাল পটিং এর পরে যখন আমরা রিং পরিয়ে দেবো বা সমস্ত শেপ নিব, তখন কিন্তু আমরা একটা হার্ড পটিং করে দেবো, একদম পুরো শেপে নিয়ে আসবো গাছ। এবং তখন যখন গাছগুলি বাড়বে, তখন যে গাছগুলি হবে, তখন একদম মেন শেপটা আপনারা তখন দেখতে পাবেন। এখন গাছে কোনো রকম কোনো শেপ তেমন ভাবে আসবে না, আর সেই সময়টা কিন্তু শেপ চলে আসবে। তো এই হচ্ছে প্রসেসটা একটা গাছ লাগিয়ে দেওয়ার পর, তারপর থেকে এটা। আর চন্দ্রমল্লিকা গাছে মাটিতে যারা করছেন, তারা অবশ্যই গাছে খাবার দিন, এবং এই খাবারটি জলে গুলে না দিয়ে গোটা গোটা খাবারই দিতে পারেন। আর মাটির গাছে কিন্তু 15 দিন পর পর খাবারটা দিলে সবচেয়ে ভালো।
আর এটা একটু মেনে চলুন, তাহলে মাটির গাছ কিন্তু দেখার মতো। আর নিয়মিত পিঞ্চিং করুন, নিয়মিত গাছের কাছে যান, এই সমস্ত বিষয়গুলো। আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে এবছর আমার চন্দ্রমল্লিকা মিলিবাগ হচ্ছে, তো মিলিবাগ হলে অবশ্যই মিলিবাগের ওষুধ পাওয়া যায়, সে সমস্ত কিছু নিয়ে অবশ্যই স্প্রে করবেন। আর অবশ্যই নিয়মিত কাকা এটা স্প্রে করতে হবে, কারণ মাকড়ের আক্রমণ মাঝে মধ্যে প্রচুর পরিমাণে ঘটে যায়, গাছ একদম ঝলসে যায়, লালটে লালটে হয়ে যায়, ঠিক আছে, কোনো কোনো গাছের মাথা কুকড়ে যাচ্ছে, এরকম সমস্যা কিন্তু দেখা দেবে যদি কোনো রকম ওষুধপত্র স্প্রে না করা হয়। যদি আপনারা নিয়মিত 15 দিনে একদিন আপনারা স্প্রে করবেন এখানে অ্যান্টিফাঙ্গাল, ব্লাইটক্স, যে কোনো কিছু একটা স্প্রে করে দেবেন, বা সাপ যদি থাকে সাপ স্প্রে করে দিন। তার 15 দিনে অন্তত আবার আপনারা একটা কাকা স্প্রে করুন, বা অ্যান্টিফাঙ্গাল স্প্রে, কাকা স্প্রে করুন, বা পেস্টিসাইড যে কোনো একটা কোম্পানি স্প্রে করুন, একতারে স্প্রে করতে পারেন, ভালো কাজ করে। এই সমস্ত কিছু অল্টারনেট স্প্রে করতে থাকবেন, তাহলে কিন্তু গাছে রোগ পোকামাকড় হওয়ার সম্ভাবনাটা একেবারে থাকবে না এবং গাছ খুব ভালো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনারা এখানটায় যদি একটা ভিটামিন স্প্রে করতে পারেন, সেটা মিরাকুলার হতে পারে, বায়োভিটা হতে পারে, সাগরিকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা অবশ্যই 1 লিটার জলে কতটা পরিমাণ দিতে হবে সেটা দিয়ে সমস্ত গাছগুলিকে স্নান করে দিতে পারেন, তাদের কাছে ভালো। আর ম্যাগনেসিয়াম সালফেট অনেক সময় দেওয়া হয়ে থাকে, তো ম্যাগনেসিয়াম সালফেট যদি দেখেন কোনো কারণবশত গাছে পাতা হলুদ হয়ে এসছে, বা গাছে কোনো সমস্যা দেখা দিচ্ছে, তবে ব্যবহার করতে পারেন। তাছাড়া ম্যাগনেসিয়াম সালফেটের কোনো প্রয়োজন পড়বে না, খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। আর যদি মাসের মধ্যে যদি আপনার কাছে থেকে থাকে তাহলে স্প্রে করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এই প্রসেসগুলোকে আপনার মেয়েটা মাটির গাছ করুন, সেই মাটির গাছে এখনও যদি করেন তাও প্রচুর ফুল পেয়ে যাবেন এবং গাছও খুব ভালো হবে, এখনো সময় রয়েছে। আর মাটিতেই তো গাছের মেন খাবার, এখানেই তো গাছ সবচেয়ে বেশি পরিমাণ খাবার খেয়ে থাকে, আর গাছ অনেক ভালো হয়ে থাকে। অবশ্যই মিডিয়াটা মাথায় রাখবেন, পটিং সিস্টেমটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তার কিছু বলার নেই, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।